বর্ষার আগেই সারা দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বছরের প্রথম 3 মাসে ৩৫ জন আক্রান্ত। সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। প্রকৃত জ্ঞানার্জন নয়, কেবল চাকরির জন্য অসুস্থ প্রতিযোগিতায় সামিল শিক্ষার্থীরা। বাড়ছে আত্মকেন্দ্রিকতা, মূল্যবোধের দিকে নজর দেওয়ার তাগিদ শিক্ষাবিদদের। চট্টগ্রামের মিরসরাইয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় প্রধান 2 সন্দেহভাজন গুলিতে নিহত। র্যাবের দাবি বন্দুকযুদ্ধ। লাইসেন্স নেয়ায় কড়াকড়ি না থাকায় দেশের স্বর্ণ ও রৌপ্য ব্যবসা খাতে শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। নেই বৈধ ব্যবসায়ের সংখ্যা নিয়ে তথ্য, নজরে আনা হচ্ছে, জানালো এনবিআর। এবং প্রচারণা আর জনসংযোগে মুখর বগুড়ার গাবতলী ও ধুনটের ইউপি নির্বাচন। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও ভোটাররা খুঁজছেন যোগ্য প্রার্থী। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। এবছর বর্ষার আগেই ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ বিভাগ জানায়, দেশের বিভিন্ন হাসপাতালে প্রায় প্রতিদিনই ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। রোগতত্ত্ব গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর গবেষণায় উঠে এসেছে, সারা বছর থেমে থেমে বৃষ্টিপাত, ঘনবসতি ও অপরিকল্পিত নগরায়নের ফলে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তারের মাত্রা বেড়েছে। তবে সচেতন থাকলে ডেঙ্গু রোগ থেকে অনেকাংশ রেহাই পাওয়া সম্ভব বলে জানান চিকিৎসকরা। রিপোর্ট ফখরুল শাহিনের। পরিসংখ্যানে দেখা যায় ২০০৬ সাল থেকে গত ১০ বছরে মোট ১১,৮১৭ জন ডেঙ্গু রোগীর মধ্যে শুধু ২০১৫ সালেই শনাক্ত হয় রেকর্ড পরিমাণ ৩,১৬২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৩ মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল মাত্র ২ জন। আর এবছর প্রথম ৩ মাসে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। এই অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ বলছে, এবছর ডেঙ্গু রোগীর সংখ্যা গত বছরের তুলনায় আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। যেহেতু বৃষ্টিপাত শুরু হয়েছে, সুতরাং এডিস মশার প্রজনন বাড়বে। আর এডিস মশা যেহেতু ডেঙ্গুর প্রমাণিত বাহক, সুতরাং ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবও বাড়ার সম্ভাবনা রয়েছে। সময়ে সময়ে ফুলের টবের পানি পরিবর্তন করতে হবে, ফ্রিজের তলে জমে থাকা পানি, এসির পাত্রে জমে থাকা পানি ফেলে দিতে হবে। এমনকি বোতলে যদি পানি জমে থাকে, সেখানেও এডিস মশার যে লার্ভা আছে সেটি বংশবিস্তার ঘটে। আইইডিসিআর বলছে, ডেঙ্গু রোগীদের সুচিকিৎসার জন্য নানা ব্যবস্থা গ্রহণ করছেন তারা। ঢাকা শহরে প্রায় 30টা হসপিটালে আমরা গভর্নমেন্ট প্রাইভেট মিলে আমরা একেবারে ওয়েব রিপোর্টিং এর ব্যবস্থা করা হয়েছে। সাপ্তাহিকভাবে ওনারা যাতে কনফার্ম কেসগুলিকে রিপোর্ট করতে পারেন। আগে যেটা করা হতো টেলিফোনের মাধ্যমে নেওয়া হতো, এখন এটাকে আরো স্বয়ংক্রিয় করা হয়েছে যাতে এটা রেগুলার বেসিসে আসে। গবেষকরা বলছেন, ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে গৃহস্থালির বিভিন্ন পাত্র ছাড়াও পরিত্যক্ত টায়ার, রাস্তার পাশের খানাখন্দক, নির্মাণাধীন ভবনের আশেপাশে ফুল গাছের টব ও প্লাস্টিকের বোতলে যেন পানি জমতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার লক্ষ্য আলোকিত মানুষ তৈরি করা, কিন্তু এখন শিক্ষা ব্যবস্থা জ্ঞান ভিত্তিক না হয়ে অর্থ উপার্জনের অন্যতম হাতিয়ার হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এতে সন্তানরা দেশের সার্বিক উন্নয়নে অংশ না নিয়ে আত্মকেন্দ্রিক হয়ে সমাজে বেড়ে উঠছে। তাই শিক্ষায় বিনিয়োগ বাড়ানো সহ মূল্যবোধের বিষয়গুলো তুলে ধরার আহ্বান শিক্ষাবিদদের। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে। শিক্ষার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে নিজেকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা। কিন্তু সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান অর্জনের চেয়ে অর্থ উপার্জনের উদ্দেশ্যে প্রকৌশলী, চিকিৎসক ও ব্যাংকার হওয়ার প্রবণতা বাড়ছে। সন্তানের নিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে এতে উৎসাহ যোগাচ্ছেন অভিভাবকরাই। সাফল্য ব্যাংকার, বাবা মার ইচ্ছা, নিজের ইচ্ছা। ছোট থাকতে প্যারেন্টসের খুব আশা যে আমি যেন ডক্টর হই, ডক্টর হয়ে মানুষের সেবা করি। এক সময় শিক্ষাবিদরা ছিলেন আমাদের আইকন, রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন এক সময়কার আইকন, যারা আসলে মানুষের জন্য নিজেদেরকে নিয়োজিত করেছিলেন। একটা বাচ্চাকে ছোটবেলা থেকে অহেতুক অনেক বেশি প্রতিযোগিতার মুখোমুখি ঠেলে দেওয়া হচ্ছে, যার কারণে তার মানবিক গুণাবলী সে বিকশিত হওয়ার আগেই সে প্রতিযোগিতার মুখোমুখি হয়ে সে আসলে জিততে চায়। দায়বদ্ধতা যখন ঘাটতি হয় তখন আসলে সমাজ অনেক অস্থির হয়। দুর্নীতি, অপরাধ কিংবা অনৈতিক পথেও জড়িয়ে পড়ছেন শিক্ষার্থীদের কেউ কেউ। এজন্য নৈতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দেশে বাজেটে কম গুরুত্ব পাচ্ছে শিক্ষা খাত। ব্যানবেজের তথ্য মতে দক্ষিণ এশিয়ার শিক্ষা খাতে
সর্বোচ্চ বরাদ্দ নেপালের 22.1%, আফগানিস্তান 18.4% আর বাংলাদেশে মাত্র 13.8%। শিক্ষায় বিনিয়োগ বাড়লে দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নমুখী হবে বলে মনে করেন শিক্ষাবিদরা। 90% ছেলে মেয়ের মাথায় শুধু একটাই থাকে, বিসিএস পরীক্ষা দিতে। এখন একেবারে স্বার্থপরের মতো চাকরি পেয়ে আমার ভবিষ্যৎ গড়ব, এবং সেখানে চাকরি পেয়ে আমি ঘুষ খাবো কি না খাবো এই সুনীতিটাও সেখানে, এই নীতির প্রশ্নটাও বিবেচ্য নয়। শুধু শিক্ষাক্রম বা পাঠ্যপুস্তক নয়, আমাদের পুরো জাতীয় চরিত্রের মধ্যে যে দূষণগুলো হয়েছে সেগুলো দূর করার দিকে দৃষ্টি দিতে হবে। ব্যানভেজের তথ্য মতে 2014-15 অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ ছিল 29,231 কোটি টাকা, আর 2015-16 অর্থ বছরে কমে দাঁড়ায় 17,103 কোটি টাকা। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সজীব ওয়াজেদ জয়ের প্রাণনাশের পরিকল্পনাকারীদের সাথে শফিক রেহমানের কথোপকথনের রেকর্ড ছিল বলে তাকে আটক করা হয়েছে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল বিকেলে রাজধানীর ধানমন্ডিতে মুজিবনগর সরকার নিয়ে আলোচনা সভা শেষে গণমাধ্যম কর্মীদের তিনি কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এই ঘটনার সাথে আরও দুজন জড়িত রয়েছে, তাদের মধ্যে একজন কারাবন্দী সাংবাদিকও রয়েছেন। সজীব ওয়াজেদ জয়, তাকে একবার প্রাণনাশের একটা প্রচেষ্টা হয়েছিল, আপনারা জানেন। সেই অভিযোগে যারা আটক হয়েছিলেন তাদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে বাংলাদেশের ভিতরে 2-3 জন ছিলেন, তাদের মধ্যে আমরা অনুমান করছি কথোপকথনের ধরে যে শফিক রেহানের সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ ছিল, সেই জন্যই তাকে করা হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আরো 2-1 আছে, তাদের এগুলো আপনারা জানতে পারবেন সময় মতো। একজনকে হয়তো জানেন, একজন পত্রিকার সম্পাদক, তিনি অলরেডি কারা অন্তরীণ রয়েছেন। এদিকে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, সুনির্দিষ্ট মামলায় সিনিয়র সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য না হলে বিচারে তিনি ছাড়া পাবেন। গতকাল দুপুরে রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা রেজিস্ট্রারদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তাকে একটা সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেই মামলা এখন তদন্তাধীন আছে। তো তদন্ত হবে, যদি তিনি নির্দোষ থাকেন তিনি মুক্তি পাবেন, আর তার ব্যাপারে যদি সেখানে সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে পরে বিচার হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক। গতকাল দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা বলেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, সাংবাদিক শফিক রেহমানকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রিপোর্টটিতে বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থার সঠিক প্রতিফলন হয়নি। রিপোর্টটিতে তথ্যের ঘাটতি রয়েছে। মাহমুদুর রহমানের কথাই বলুন, শওকত মাহমুদের কথাই বলুন, অথবা আমাদের শফিক রহমান সাহেবের কথাই বলুন, সুনির্দিষ্ট ভিন্ন অপরাধজনিত কাজের সঙ্গে সম্পর্ক থাকার কারণে প্রাথমিকভাবে গ্রেফতার করেছে এবং আদালতে সোপর্দ করেছে। তারা যদি নির্দোষ হয় তাহলে সসম্মানে বেরিয়ে আসবে। এদিকে সিনিয়র সাংবাদিক শফিক রেহমানের রিমান্ড বাতিল করে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে রাজধানীর ইস্কাটনে শফিক রেহমানের বাসার সদস্যদের সঙ্গে দেখা করে তিনি কথা বলেন। এ সময় সরকারের মতাদর্শের বাইরে ভিন্ন মত পোষণ করলেই হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জনাব শফিক রহমান একজন স্পষ্টবাদী মানুষ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, তিনি সবসময় ন্যায়ের পক্ষে সোচ্চার ছিলেন, সেটাই বোধহয় তার একমাত্র অপরাধ। কোন রাজনৈতিক মতবাদ থাকা, মতাদর্শ থাকা তো বাংলাদেশের সংবিধান অনুযায়ী অপরাধ হতে পারে না। শফিক রহমান সাহেবের মতো একজন মানুষকে গ্রেফতার করে তাকে আবার রিমান্ডে নেওয়া 5 দিনের জন্য, এটা আমরা মনে করি অত্যন্ত অমানবিক, কখনো মতেই এটা গ্রহণযোগ্য হতে পারে না। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য এবং তাকে রিমান্ড বাতিল করে তাকে মুক্ত করার জন্য এবং মিথ্যা অভিযোগ তুলে নেওয়ার জন্য। সময় সংবাদে আরো থাকছে, কর্মভিসার জন্য মন্ত্রণালয়ের ছাড়পত্র নিতে আর যেতে হবে না ঢাকায়। অত্যাধুনিক স্মার্ট কার্ডে চট্টগ্রামে মিলবে ছাড়পত্র, কমবে হয়রানি ও দুর্ভোগ। এবং সার কীটনাশক সেচের দাম বাড়ায়
আবাদে এবার বাড়তি অর্থ গুনতে হচ্ছে কৃষকদের। কৃষি উপকরণের ঘাটতি নেই দাবি সংশ্লিষ্টদের। নিয়ন্ত্রণহীনভাবেই চলছে স্বর্ণ ও রূপার ব্যবসা। এ খাতের ব্যবসায়ীদের প্রকৃত সংখ্যা কত এর নির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকায় অন্তত শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। সংশ্লিষ্টরা জানান, আইনিভাবে কোনো বাধ্যবাধকতা না থাকায় এ ব্যাপারে উদাসীন ব্যবসায়ীরাও। তবে বিষয়টি নজরে রয়েছে বলে জানায় এনবিআর। সুমন আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। দেশের অর্থনীতির বড় একটি অংশ জুড়েই রয়েছে জুয়েলারি ব্যবসা, কিন্তু ব্যবসায়ীদের কোনো সংখ্যা জানা নেই সংশ্লিষ্টদের। তবে ঢাকা চট্টগ্রাম জুয়েলারি সমিতির দেয়া তথ্য অনুযায়ী সব মিলিয়ে ব্যবসায়ী সংখ্যা প্রায় 1,28,000-এর মতো। এর মধ্যে বৈধ ব্যবসায়ী মাত্র 32,000। লাইসেন্সের বিষয়ে সরকারের বাধ্যবাধকতা না থাকায় এ বিষয়ে স্বর্ণ ব্যবসায়ীরাও উদাসীন বলে জানান তারা। গভর্নমেন্ট যদি এরকম বলতো লাইসেন্স ছাড়া বিক্রি তাহলে হতো, কিন্তু গভর্নমেন্ট যারা লাইসেন্স মুক্ত না এরকম বহু দোকান, সেই সব দোকানে যদি সরকার বলতো না কোনো সোনা বিক্রি করতে পারবে না উইদাউট লাইসেন্স, তাহলে সরকার কিন্তু বেশ কিছু টাকা পায়। লক্ষাধিক ব্যবসায়ীর মধ্যে ঢাকা শহরেই রয়েছে প্রায় 10,000। এর মধ্যে লাইসেন্স আছে মাত্র 803টি প্রতিষ্ঠানের। আর রাজধানীতে অবৈধ ব্যবসায়ী সংখ্যা কত সে তথ্য নেই জেলা প্রশাসনের কাছে। জুয়েলারি সমিতি যারা রয়েছে তাদের সাথে কথা বলে এক্সাক্ট আমাদের সংখ্যা এবং তাদের তালিকাটা সংগ্রহ করে আমরা লাইসেন্সের বহির্ভূত যারা রয়েছে তাদের বিষয়ে আমাদের প্রচলিত আইনে এই আইনে যেরকম বিধান রয়েছে সেভাবে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। খুব শীঘ্রই হয়তো আমরা বাস্তবায়ন করব। এদিকে বাকি 96,000 ব্যবসায়ী কোনো অনুমোদন ছাড়াই ব্যবসা করায় বছরে অন্তত 100 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। তবে বিষয়টি নজরদারিতে রয়েছে বলে জানিয়েছে এনবিআর। বিষয়টা আমরা নজরদারির মধ্যে আনছি। স্বর্ণ নিয়ে যারা ব্যবসা করছেন তাদের প্রতি আমাদের আবেদন থাকবে, তারা যাতে আইনের নিরিখে যাবতীয় রেজিস্ট্রেশন ইত্যাদি সম্পন্ন করে তারা তাদের ব্যবসা চালান। অবৈধদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ ব্যবসায়ীরা, তাই বিষয়টি সরকারকে গুরুত্বের সাথে দেখার পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের মিরসরাইয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় প্রধান দুই সন্দেহভাজন গুলিতে নিহত হয়েছে। র্যাবের দাবি বন্দুকযুদ্ধ। রাতে জোরারগঞ্জের ডাকঘর এলাকায় এই ঘটনা ঘটে। র্যাব আরও জানায়, মিরসরাই বাজারের শামীম জুয়েলার্সের 250 ভরি স্বর্ণ ডাকাতির ঘটনার প্রধান দুই সন্দেহভাজন ইয়াকুব ও কামরুল হাসান জোরারগঞ্জের ডাকঘর এলাকার একটি বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় তারা। র্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দুজন গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে 7টি বন্দুক ও স্বর্ণালংকার উদ্ধার করেছে র্যাব। আমাদের গাড়ি এবং টর্চ দেখে তারা অতর্কিতে আমাদের উপর গুলিবর্ষণ শুরু করে। এর পরিপ্রেক্ষিতে আমরা আত্মরক্ষার্থে আমরাও পাল্টা গুলি করি এবং বেশ কিছুক্ষণ এই গোলাগুলি চলে দুই পক্ষেরই। তারপর আনুমানিক তারা 12-13 জন মতো ছিল। সকাল 4টার দিকের ঘটনা। পরে ভোরের আলো ফোটার পর আমরা দেখতে পাই 2 জন গুলিবিদ্ধ আছে এবং আমাদেরও 3 জন সদস্য আহত। এর মধ্যে একজনের মধ্যে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফেনীতে এক ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। আহত অবস্থায় শিক্ষার্থীকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনদের অভিযোগ, শুক্রবার সকালে বাড়ি যাওয়ার জন্য শিক্ষকের কাছে ছুটি চায় মিসবাহুল কুরআন উলুম ওয়াস সুন্নাহ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র আরিফুল ইসলাম। এতে ক্ষিপ্ত হয়ে তাকে ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহত করে শিক্ষক মোশাররফ হোসেন। পরে বাথরুমে আশ্রয় নিলে আবারও আরিফুলকে বেধড়ক মারধর করে মোশাররফ। খবর পেয়ে শনিবার তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে বাবা। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক মোশাররফ হোসেন পলাতক রয়েছে। আমি শুক্রবার দিন চলে যেতে চাইছিলাম, হুজুরের দড়ি স্টাম্প দিয়ে ব্যাটটি মারছে। তারপরে কতক্ষণ মারার পরে আমি বাথরুমে ঢুকে যাই। একজন ছেলেকে উপর দিয়ে ফাটাই আমরা বার করে আনি, আবার ফিরছে। ফাঙ্কা আছে না, ফাঙ্কার সাথে বাইছে। প্রশাসনের কাছে আমাদের জোর আবেদন, এই বাচ্চা যে অবস্থা হয়েছে, বাচ্চা মারাই যেত, আমরা আপনাদের কাছে বিচার চাই। ব্যাট অথবা মোটা শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে তাকে। সে হাসপাতালে ভর্তি আছে। ভর্তি অবস্থায় আমরা তাকে চিকিৎসা দিচ্ছি। এখনই তাকে আমরা পুরোপুরি বিপদমুক্ত এই কথা বলতে পারবো না, কারণ শিক্ষককে ধৃত করার জন্য অভিযান পরিচালনা করি। শিক্ষক ঘটনার পর থেকেই পলাতক জানা যায়, তাকে ধৃত করার চেষ্টা অব্যাহত আছে।
টাঙ্গাইলের গোপালপুরে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাজহারুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে মামলা দায়ের করলেও আসামি গ্রেপ্তার হয়নি। এদিকে নোয়াখালীর হাতিয়ায় 7 বছর বয়সী এক শিশুকে রুবেল নামে এক বখাটে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে তার স্বজনরা। এছাড়া পঞ্চগড়ে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে কায়মল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের গোপালপুরে 3 মাস আগে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে মাজহারুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষক ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন স্বজনরা। নির্যাতিতার পরিবার জানান, গত কয়েকদিন আগে ওই শিক্ষক তাকে জোরপূর্বক ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটায়। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। গত বুধবার নির্যাতিতাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ষণ করেছে আমাকে, ওই দিন ভয় দেখাইছে যদি আমি আমার বাবাকে বলি তাহলে আমাকে সহ আমার বাবাকে মেরে ফেলবে। যে আমার মেয়েকে এই অপকর্ম করছে, ধর্ষণ করছে এবং তার আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা জানতে পারি যে সে গর্ভবতী ছিল এবং সে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। নির্যাতিতার বাবা বাদী হয়ে মাজহারুল ইসলাম সহ 4 জনকে আসামি করে গোপালপুর থানায় একটি মামলা করেন। মামলার আসামি এখনো গ্রেপ্তার করা সম্ভব হয় নাই, তবে অচিরেই আমরা আসামি গ্রেপ্তার করতে পারব। এদিকে গত শুক্রবার নোয়াখালীর হাতিয়ায় 7 বছর বয়সী এক শিশুকে রুবেল নামে এক বখাটে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে স্বজনরা। পরে শিশুটিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নির্যাতিতার বড় ভাই বাদী হয়ে হাতিয়া থানায় একটি মামলা করেন। আমি চাই সেটার বিচার হোক, আর যেন কোনো সময় এরকম কারো ছেলে বা এরকমের জন্য অন্যায় না করে। প্রাথমিকভাবে এটি একটি ধর্ষণের ঘটনা বলে আমাদের কাছে মনে হচ্ছে। এখন মেয়েটি হাসপাতালে ভর্তি আছে এবং তার চিকিৎসা চলছে, তার একটি অপারেশন লাগবে। এছাড়া রোববার সকালে পঞ্চগড় সদরে এক প্রতিবন্ধী শিশুকে কায়মল নামে এক প্রতিবেশী ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। এই ঘটনায় মামলা দায়ের করার পর আসামি কায়মলকে গ্রেফতার করে পুলিশ। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। বেতন ও পরীক্ষার ফি বকেয়া থাকায় শিক্ষকদের অপমান লাঞ্ছনার শিকার হয়ে সাভারে 10ম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় 2 শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, গতকাল সকালে 4 মাসের বেতন বাকি থাকায় সাভারের ভাটপাড়া এলাকার চাইল্ড হেভেন স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী সোনিয়াকে অপমান করে শিক্ষকরা। এমনকি তাকে পরীক্ষা দিতে না দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয়। অপমান সইতে না পেরে ক্ষোভে দুঃখে দুপুরের দিকে আত্মহত্যার পথ বেছে নেয় সে। পরে রাতে নিহত শিক্ষার্থীর মা ফুলতারা বেগম বাদী হয়ে স্কুলের প্রধান শিক্ষক সহ 4 জনের বিরুদ্ধে মডেল থানায় মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে সত্যতা মেলায় স্কুলের 2 শিক্ষক আফজাল হোসেন শাকিল ও আবু রায়হানকে গ্রেফতার করা হয়। থানা হেফাজতে নির্যাতন করে মানুষ হত্যা মামলায় মিরপুর থানার এসআই জাহিদ ও 2 এএসআই সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গতকাল বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা চার্জ গঠনের আদেশ দিয়ে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 16 মে দিন ধার্য করেছেন। ঘটনার 2 বছর পর মামলাটির বিচার শুরু করলেন আদালত। মামলার অপর 2 আসামি এসআই রাশিদুজ্জামান ও কামরুজ্জামান মিঠু উচ্চ আদালত থেকে জামিনে রয়েছে। 2014 সালের 8 ফেব্রুয়ারি রাতে পল্লবী থানার ইরানি ক্যাম্পে এক বিয়ের অনুষ্ঠান থেকে সেখানকার বাসিন্দা জনিকে ধরে নিয়ে যায় এসআই জাহিদ। পরে থানা হেফাজতে নির্যাতনের এক পর্যায়ে মৃত্যু হয় তার। সময় সংবাদে আরো থাকছে, ঐতিহ্যবাহী জলকেলি উৎসবে মাতোয়ারা কক্সবাজারের রাখাইন সম্প্রদায়। 3 দিনব্যাপী উৎসব শেষ হবে মঙ্গলবার। এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী হিলারির জন্য মাঠে নেমেছেন প্রবাসী বাঙালিরা। নির্বাচিত হলে অভিবাসীদের জন্য ভালো হবে বলে মত। কাজের ভিসা নিয়ে বিদেশ যাওয়ার ক্ষেত্রে মন্ত্রণালয়ের ছাড়পত্র নিতে চট্টগ্রাম অঞ্চলের কর্মীদের আর ঢাকায় যেতে হবে না। বিদেশগামী কর্মীদের হয়রানি কমাতে এখন থেকে চট্টগ্রামে অত্যাধুনিক স্মার্ট কার্ডের মাধ্যমে দেওয়া হবে ছাড়পত্র, যেখানে ছোট্ট একটি চিপের মধ্যে থাকবে কর্মীদের ফিঙ্গারপ্রিন্ট সহ 18 ধরনের গুরুত্বপূর্ণ তথ্য। আবার পাশাপাশি বিদেশে দুর্ঘটনায় পড়া শ্রমিকদের ক্ষতিপূরণ কিংবা আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা রাখবে এই স্মার্ট কার্ড। রিপোর্ট কমলদের। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের বিদেশগামী কর্মীদের মন্ত্রণালয়ে ছাড়পত্র নেওয়ার ক্ষেত্রে নানাভাবে ভোগান্তি পোহাতে হতো। দিনের পর দিন ঢাকায় অবস্থান করে এই অফিস থেকে ওই অফিসে ঘুরেও পাওয়া যেত না কাঙ্ক্ষিত ছাড়পত্র। এমনকি ছাড়পত্র নিতে গিয়ে অনেক কর্মী বিদেশ যাত্রার নির্ধারিত সময় পর্যন্ত পেরিয়ে যেত। এখানের অফিস থেকে ট্রেনিং করে মেইলে পাঠাইলো, ওখানে গিয়ে বলতেছে মেইল পাইনি, মেইল পাইলে বলতেছে এটা আটকে গেছে,
বা সময়ের জন্য পাইনি। কুরিয়ার সার্ভিসের ব্যাপার বা ওইখানকার ঢাকার ওদের অফিসিয়ালি কাজ করতে একটা সময় নিচ্ছে, সেই অবস্থায় অনেক সময় ফ্লাইট মিস হয়ে যায়। এই অবস্থায় বিদেশগামী কর্মীদের ঢাকায় গিয়ে ছাড়পত্র নেওয়ার ভোগান্তি কমাতে হাতে নেওয়া হয় স্মার্ট কার্ড প্রকল্পের। বিদেশ যাওয়ার ক্ষেত্রে এই স্মার্ট কার্ড যেমন ছাড়পত্র হিসেবে ব্যবহৃত হবে, ঠিক তেমনি বিদেশে যে কোনো দুর্ঘটনার ক্ষতিপূরণ এবং আর্থিক সহায়তা পেতে মূল তথ্য প্রমাণ হিসেবে কাজ করবে এই স্মার্ট কার্ড। সুবিধা সম্বলিত স্মার্ট কার্ড অর্থাৎ বিএমএটির বহির্গমন ছাড়পত্র চট্টগ্রাম থেকে আশা করি যে কোনো মুহূর্তে এটা এখানে চালু হবে। প্রতি বছরই বাংলাদেশ থেকে 5 লাখের বেশি কর্মী কাজের ভিসা নিয়ে বিভিন্ন দেশে যাচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম অঞ্চল থেকে যায় অন্তত 30,000 কর্মী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নানা আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। গতকাল সকালে মুজিবনগরের আম্রকারণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্মৃতিসৌধে ফুল দেন। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম শপথ বাক্য পাঠ করান। সারা বিশ্বের লোক বাংলাদেশে বিনিয়োগ করবার জন্য আগ্রহ প্রকাশ করছে। শেখ হাসিনা বিভিন্ন ইকোনমিক জোন করার মধ্য দিয়ে বিদেশি নিয়োগকে স্থাপন দেওয়ার চেষ্টা করেছেন। আজকে আমরা আশান্বিত, অতি অল্প সময়ের ভিতরে তিনি 2021 সালের কথা বললেও 2019 সালের ভিতরে ইনশাল্লাহ বাংলাদেশ মধ্যবাংলাদেশে পদার্পণ করবে এবং এই দেশ 2040 অনেক আগেই উন্নত দেশে পরিণত হবে। খালেদা জিয়া এবং যুদ্ধাপরাধীদের এই বাংলাদেশকে আবার তার স্বাধীনতার সার্বভৌম হুমকির মুখে ঠেলে দেওয়ার জন্য চক্রান্ত করা হচ্ছে। আজকে তাই আমাদের সকলকে শপথ দিতে হবে। আসুন আমরা যে স্বপ্ন নিয়ে নতুন করে যাত্রা শুরু করেছি, যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে জাতির জনকের সেই স্বপ্নের সোনা বাংলা করা নিয়ে স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন পূরণ করার জন্য আজকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রচার প্রচারণা আর জনসংযোগে মুখর বগুড়ার গাবতলী ও ধুনট উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন। সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রার্থীদের ভোট প্রার্থনা আর দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন তারা খুঁজছেন শত যোগ্য প্রার্থী। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে, আর ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। বগুড়ার গাবতলী ও ধুনট উপজেলায় তৃতীয় পর্যায়ে নির্বাচন হচ্ছে 21টি ইউনিয়নে। এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন করছেন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা। প্রতীক বরাদ্দের পরই ইউনিয়নগুলোতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। আওয়ামী লীগের প্রার্থীরা চাচ্ছেন দলীয় সরকারকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন করতে, আর বিএনপি প্রার্থীরা এলাকার বিএনপির ইমেজকে কাজে লাগিয়ে জয়ী হতে চান। বর্তমান আমরা আমাদের দল ক্ষমতায় আছে, ভোট দিয়ে নির্বাচিত করলে এই এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড বা কাজ হবে। এখানে নিরপেক্ষ নির্বাচন হলে আমি 100% নিশ্চিত যে আমাকে নির্বাচন থেকে কেউ পিছু হটাতে পারবে না। আমি যদি এই ইউনিয়নের নির্বাচিত হতে পারি, এই ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবো। বিএনপির ঘাঁটি হিসেবে এখানে নিরপেক্ষ ভোট হলে আমরা আশা করি বিএনপি এখানে ধানের শীষ এখানে বিপুল ভোটে বিজয়ী হবে। ভোটাররা খুঁজছেন সুখে দুঃখে তাদের কাছে থাকবেন এবং এলাকার উন্নয়ন করবেন এমন প্রার্থী। উন্নয়নমূলক কাজ করবে, আমাদের পাশে দাঁড়াবে, তাকে আমরা এবার ভোট দেব। দুর্নীতিমুক্ত দেশ করার জন্য যে ভালো কাজ করবে আমরা তাকেই ভোট দেব। যে সমাজের উন্নতি করবে সে প্রার্থীকে দরকার। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতোমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন নির্বাচন সমন্বয়কারী কর্মকর্তা। 11টি মোবাইল কোর্টের টিম থাকবে এবং পুলিশ, বিজিবি সকলে প্রস্তুত আছে। আমাদের নির্বাচনের প্রস্তুতি কাজ শেষ হয়েছে। গাবতলী উপজেলার 11টি ইউনিয়নে 53 জন চেয়ারম্যান, 115 জন সংরক্ষিত নারী সদস্য ও 381 জন সাধারণ সদস্য এবং ধুনট উপজেলায় 39 জন চেয়ারম্যান, 115 জন সংরক্ষিত নারী সদস্য ও 333 জন সাধারণ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। এদিকে নওগাঁর নিয়ামতপুরে জমে উঠেছে ইউপি নির্বাচনের প্রচার প্রচারণা। শেষ সময় এসে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পোস্টার লিফলেটে ছেয়ে গেছে পুরো উপজেলা। প্রার্থীরা দিনরাত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি আর চাইছেন মূল্যবান ভোটটি। ভোটাররাও করছেন নানা হিসেব, একই সাথে চুলচেরা বিশ্লেষণও করছেন তারা। এদিকে যতই সময় ঘনিয়ে আসছে বাড়ছে প্রার্থীদের একে অপরের প্রতি অভিযোগ।
তবে নির্বাচন সুষ্ঠু অবাধ করতে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এমনটাই জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তা। আর প্রস্তুত আছে আইন শৃঙ্খলা বাহিনীও। আগামী 23 এপ্রিল তৃতীয় দফায় নিয়ামতপুরের 8টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। জমি চাষ, মজুরি, সার, কীটনাশক ও সেচের মূল্য বাড়ায় বড় আবাদে এবার বাড়তি অর্থ গুনতে হচ্ছে কৃষকদের। গত বছরের চেয়ে বিঘা প্রতি 2 থেকে 3 হাজার টাকা উৎপাদন খরচ বেশি হচ্ছে। গত বছর ন্যায্য দাম না পাওয়ায় দাম নিয়ে এবারও দুশ্চিন্তায় রয়েছেন কৃষক। অবশ্য ন্যায্য মূল্য না পাওয়ার জন্য সরকারের নীতিমালাকে দায়ী করছেন মিলার ও চাল ব্যবসায়ীরা। আর কৃষি বিভাগের দাবি, এবার কৃষি উপকরণের কোনো ঘাটতি নেই। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বড় মৌসুমে ধানের চারা রোপণের পর এখন দিনাজপুরে মাঠ জুড়ে সবুজের সমারোহ। নিড়ানির পর পোকামাকড় নির্মূলের জন্য জমিতে কীটনাশক স্প্রে করছে কৃষক। অনুকূল আবহাওয়া থাকায় এবার ভালো ফলন আশা করছে কৃষক। কিন্তু গত বছরের তুলনায় এবছর ধান চাষ করতে কৃষকদের বিঘা প্রতি 2000 থেকে 3000 টাকা বেশি খরচ গুনতে হচ্ছে। সেচ, হাল চাষ ও কৃষি শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে ধানে খুব একটা লাভ হবে না জানালেন কৃষকেরা। প্রতি বিঘায় কামাল সহ আমাদের পানি সেচ সহ সার কীটনাশক সহ আমাদের 11,000 টাকা খরচ। তাতে আমরা হিসাব করে দেখতেছি আমাদের লস। যে কীটনাশক দাম এখন দামে এখন পাবো কি পাবো না, এখন কিরকম কি হবে বাজারে। ধান উদ্বৃত্ত হওয়া সত্ত্বেও বিদেশ থেকে চাল আমদানি করায় মিলার ও কৃষকদের লোকসানের মুখে পড়তে হয়েছে। এজন্য সরকারি নীতিমালা দায়ী বলে মনে করেন ব্যবসায়ী নেতা ও চাল মালিকরা। ধানের দাম কম এবং বাইরে থেকে চাল আসায় উৎপাদন যেভাবে হচ্ছে কিন্তু সে তুলনায় দাম হচ্ছে না। এইভাবে চলতে থাকলে মিল মালিকরা যেমন একসময় পুঁজি হারিয়ে তাদের ব্যবসা বন্ধ করে দিবেন, ঠিক তেমনি কৃষকরা যদি সঠিক দাম না পায় তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে ধানের উৎপাদন কমে যেতে পারে। কৃষকদের জৈব প্রক্রিয়ায় ধান চাষে পরামর্শ সহ সব রকম সহযোগিতা প্রদানের কথা জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। জৈব পদ্ধতিতে আমরা ধান চাষে চাষি ভাইদেরকে উৎসাহ প্রদান করে যাচ্ছি। আমাদের আশা করা যাচ্ছে যে এবারে আমরা বোরো ধানের ফলন বেশ ভালো পাবো। জেলায় এবার 1,73,000 হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা 6,88,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। কুড়িগ্রামে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। গতরাতে রৌমারী উপজেলার মোল্লারচর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, বামনেরচর গ্রামের মনসের আলী ও তার সঙ্গীরা সীমান্তের নোম্যান্স ল্যান্ডে প্রবেশ করে গরু আনতে যায়। এ সময় বিএসএফ দেখতে পেয়ে তাদের গুলি ছড়ে। এতে গুলিবিদ্ধ হয় মনসের আলী। পরে তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বিজিবি পতাকা বৈঠকের প্রস্তাব দিলেও তাতে সাড়া দেয়নি বিএসএফ। ঐতিহ্যবাহী জলকেলি উৎসবে মাতোয়ারা কক্সবাজারের রাখাইন সম্প্রদায়। এই উৎসবকে ঘিরে পর্যটন শহর কক্সবাজারে এখন আনন্দমুখর পরিবেশ। রোববার থেকে শুরু হওয়া 3 দিনব্যাপী উৎসব শেষ হবে মঙ্গলবারে। 1378 রাখাইন বর্ষকে স্বাগত জানাতে বর্ণিলে আয়োজন পরিণত হয়েছে নানা বর্ণ ও ধর্মের মানুষের মিলন মেলায়। সুজাউদ্দিন নোবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোনো ধর্মীয় উৎসব নয়, তবে সামাজিক রীতি অনুযায়ী আনন্দমুখর পরিবেশে ধুমধামের সাথে বর্ণাঢ্য রাখাইন নববর্ষকে বরণ করা হয়। এ উপলক্ষে সবচেয়ে বড় আয়োজনটির নাম জলকেলি উৎসব, যার রাখাইন নাম সাংগ্রেংপোয়ে। রাখাইন সম্প্রদায়ের লোকজনের মতে এটি শুভ ও পবিত্র হওয়ার উৎসব, যাতে আমরা পরবর্তী বছরে পরিপূর্ণতা এবং আনন্দ খুশির মধ্যে জীবনটা কাটাতে পারি, সেই আশায় আমরা এই অনুষ্ঠানটা পালন করে থাকি। প্রতি বছরের মতো এবারও চলছে বর্ণিল আয়োজনে 3 দিনব্যাপী এ জলকেলি উৎসব। আর এই উৎসবকে ঘিরে কক্সবাজারের রাখাইন পল্লীতে এখন উৎসবের আমেজ। ছোট বড় সবাই দল বেঁধে গেয়ে ঘুরছে রাখাইন পল্লীর প্যান্ডেলগুলোতে। শুধু রাখাইন সম্প্রদায়ের লোকজনই নয়, নানা ধর্ম বর্ণের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে এই উৎসব। আমরা এই উৎসবে খুবই আনন্দ ভোগ করি। পবিত্র পানি ছিটিয়ে আমরা বৎসরের পাপগুলোকে
মোচন করছে। এটা হচ্ছে সম্প্রীতির একটা মেলবন্ধন। আমাদের দল বেঁধে প্যান্ডেল করে, আমরা মেয়েরা রেডি হয়ে বসে থাকি, যে দেন আমাদেরকে ছেলে গ্রুপ করে এসে একজন একজন করে যাদেরকে চয়েস হয় পানি মারে, আর ফান অনেক হয়, এন্ড যাদেরকে পছন্দ হয় এই বছরে প্রপোজ করে। রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যকে ধরে রাখার জন্য এ ধরনের উৎসবে সরকারকে এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন রাখাইন সম্প্রদায়ের নেতারা। আমাদের জায়গায় সংকটনার অভাব, দ্বিতীয়ত আমাদের সরকারিভাবে আমাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা অভাবের কারণে এই অবস্থা। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র ওইটার কাছ থেকে আমরা ৩-৪ লাখ টাকা করে বছরে পাই। এইটা নিয়ে আমরা কোনো ধরনের কোনো রকমে আমরা অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি। আসলে এটা খুব একটা পর্যাপ্ত না। শুধু কক্সবাজারের রাখাইন পল্লীতে নয়, জেলার মহেশখালী, রামু, চকরিয়া ও টেকনাফের 30টি প্যান্ডেলে চলছে এ জলকেলি উৎসব। সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রবাসী বাঙালিদের অন্যতম পছন্দ ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন। বিশেষ করে বৈধ কাগজপত্র নিয়ে এমন 1,10,00,000 অভিবাসী সহ বাংলাদেশের জন্য হিলারিকে বন্ধু মনে করছেন সাধারণ প্রবাসীরা। বিল ক্লিন্টনের মতো হিলারি ক্লিন্টনকেও বিজয়ী করতে আবারও স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছেন প্রবাসী বাঙালিরা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কৃষ্ণের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হিলারি ক্লিন্টনের পক্ষে প্রচারণা চালাতে জোট বেঁধে মাঠে নেমেছেন প্রবাসী বাঙালিরা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন যুদ্ধে গুরুত্বপূর্ণ নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে দলীয় প্রাইমারি অনুষ্ঠিত হবে আগামী 19 এপ্রিল। সেই দিনটিকে সামনে রেখে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় আয়োজন করা হয় আনুষ্ঠানিক উন্মুক্ত সংবাদ সম্মেলনের। প্রবাসী বাংলাদেশি সহ অভিবাসীদের নানা সমস্যার সমাধানের জন্য হিলারি ক্লিন্টনের কোনো বিকল্প নেই বলে মত প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। আমার মনে হয় হিলারি আমাদের জন্য খুবই ভালো হবে। উনি দুবার ছিলেন, বা উনি মুসলিমদের বা ইমিগ্রেশনের জন্য হেল্প করবে, এটাই আমি মনে করি। She's also a woman who supports women's rights, and I believe ওকে ডেফিনেটলি ভোট দেওয়া উচিত। ডেমোক্র্যাট কনভেনশনের একমাত্র দক্ষিণ এশীয় ডেলিগেট, যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মিউনিসিপ্যালিটি কর্মচারী ইউনিয়নের নেতা মেজবাউদ্দিনের মতেও প্রবাসী বাঙালিদের উন্নয়নে হিলারি একমাত্র যোগ্য প্রার্থী। হিলারিকে মূল্যায়ন করা একান্ত দরকার আমাদের প্রয়োজনে। যেভাবে রিপাবলিকানরা মুসলমানদের প্রতি, ইমিগ্রেন্টদের প্রতি যেভাবে বিদ্বেষ প্রবণ বক্তৃতাগুলি দিচ্ছে সারা আমেরিকা ব্যাপী, উই হ্যাভ টু স্টপ দ্যাট। একই কথা বললেন জ্যাকসন হাইটসের দক্ষিণ এশীয়দের প্রতিনিধিত্বকারী সংগঠন নিউ আমেরিকান ডেমোক্র্যাট ক্লাবের নেতা শেখর কৃষ্ণাও। হিলারি একজন অসাধারণ ব্যক্তি। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন প্রতিটি ক্ষেত্রেই তিনি অসামান্য অবদান রেখেছেন। তবে যে বিষয়টি সবচাইতে গুরুত্বপূর্ণ তা হলো দক্ষিণ এশীয় কমিউনিটিগুলোর সঙ্গেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং এই অঞ্চলের প্রধান সমস্যাগুলো তিনি জানেন। হিলারি ক্লিন্টনকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জ্যাকসন হাইটসের কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম। হিলারি ক্লিন্টন সবসময় দক্ষিণ এশীয় কমিউনিটির পাশে ছিলেন, তাই এই অঞ্চলের মানুষদের উচিত তার সমর্থনে এগিয়ে আসা। ইসলাম এবং অভিবাসী বিরোধী রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের বিপরীতে হিলারিকে নির্বাচিত করা এই মুহূর্তে জরুরি বলেও মত প্রকাশ করেন বাংলাদেশিদের বন্ধু হিসেবে পরিচিত এই কাউন্সিলম্যান। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইকুয়েডরের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় 250 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় 1,500 মানুষ। ভূমিকম্পে ঘরবাড়ি হারিয়েছেন কয়েক হাজার মানুষ। এর মধ্যে আহতদের উদ্ধারে কার্যক্রম শুরু করেছে ইকুয়েডরের সেনাবাহিনী। সেই সাথে জাতিসংঘকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ইকুয়েডরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট। 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের অর্ধেকের বেশিরভাগ এলাকা এখন বিধ্বস্ত। ঠিক তেমনি ভূমিকম্পে সব হারিয়ে বেঁচে থাকার জন্য লড়াই করছেন চামাঙ্গা শহরের নেলি ইন্টিয়াগো। অন্য সবার মতোই তার বাড়িঘর ভূমিকম্পে মাটির সাথে মিশে গেছে। এখন রাস্তায় আশ্রয় নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। আমি কেনাকাটার জন্য বাইরে গিয়েছিলাম, আমার মেয়ে বাড়িতেই ছিল। পরে আমার স্বামী তাকে নিয়ে কোনো রকমে বাড়ি থেকে বের হয়। এখন আমার বাড়ির অবস্থা এরকম, আমাদের কি করার আছে তা জানা নেই। এদিকে ভূমিকম্পের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় অঞ্চলের বেশ কয়েকটি এলাকা। এই অঞ্চলেই ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। এখানে প্রায় 160 বার পরবর্তী ঝাঁকুনি অনুভূত হয়েছে বলে জানায় ইকুয়েডরের আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে ধসে পড়া বাড়িঘর এবং অন্যান্য ভবন থেকে আহতদের উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে 13,500 নিরাপত্তা বাহিনীর সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে।
সেই সাথে জরুরি অবস্থা জারির পাশাপাশি $60 কোটি ত্রাণ তহবিল ঘোষণা করেছে ইকুয়েডরের প্রেসিডেন্ট অধিদপ্তর। অন্যদিকে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট। এই মুহূর্তে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যেকটি মানুষকে উদ্ধার করা যারা এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই সাথে আমরা আন্তর্জাতিক সাহায্য কামনা করছি। বৃহস্পতিবার ইকুয়েডর এবং জাপানে প্রাণঘাতী দুইটি বড় ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে এই দুইটি দেশ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূমিকম্প সক্রিয় এলাকা রিং অফ ফায়ারের অন্তর্ভুক্ত। তবে এই দুই দেশের মধ্যে দূরত্ব অনেক বেশি হওয়ায় বিশেষজ্ঞরা ধারণা করছেন উচ্চ মাত্রার এই ভূমিকম্পের মধ্যে কোনো সম্পর্ক নেই। শাশ্বত সত্য, সময় সংবাদ। এদিকে 2 দফা শক্তিশালী ভূমিকম্পের পর দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাচ্ছে জাপান। সোমবার সেখানে প্রায় 1,80,000 মানুষ তৃতীয় রাতের মতো অস্থায়ী শিবিরে বসবাস করেছে। প্রায় 62,000 ঘরবাড়ি এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, আর কমপক্ষে 3 লাখ বাড়িতে এখনও কোনো পানি নেই। ভূমিকম্পের পর এখনও নিখোঁজ রয়েছে অন্তত 11 জন। সোমবার আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার পর হেলিকপ্টারে করে কুমামোতো এলাকায় উদ্ধার অভিযান চালানো হয়। জাপানে 6.4 মাত্রার ভূমিকম্প আঘাত হানার একদিনের মাথায় শুক্রবার রাতে আবারও কুমামোতো এলাকায় 7.3 মাত্রার ভূমিকম্পে 2000-এরও বেশি মানুষ হতাহত হয়। সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলায় সৌদি আরবে জড়িত থাকার প্রমাণ যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে গোপন করেছে বলে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়। হামলার পর 2003 সাল থেকে পরিচালিত তদন্তের ভিত্তিতে তৈরি করা 28 পৃষ্ঠার একটি গোপন নথিতে 9/11 হামলায় সৌদির অর্থ সহায়তার প্রমাণ রয়েছে বলে জানায় গণমাধ্যমটি। এর আগে মার্কিন এক গোয়েন্দা কর্মকর্তা জানান 9/11 হামলার তদন্ত প্রতিবেদনে প্রমাণ রয়েছে ওই ঘটনায় বিমান হাইজ্যাকের সঙ্গে জড়িতদের 15 জন সৌদি নাগরিক যারা সিআইএ এর হয়ে দীর্ঘদিন কাজ করেছেন। এই হামলায় মোসাদেরও যোগসাজশ রয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। ওই গোয়েন্দা প্রতিবেদনটি ওবামার শাসনামলেই জনসম্মুখে প্রকাশ হওয়ার কথা রয়েছে বলে তিনি জানান। প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। জোরে সোরেই প্রস্তুতি শুরু করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে বোলিং নিয়ে সন্তুষ্ট হলেও ব্যাটিং ডিপার্টমেন্ট কিছুটা দুশ্চিন্তায় ফেলেছে মাহমুদুল্লাহ রিয়াদের দলকে। তাই বিদেশিদের সঙ্গে চুক্তির বিষয়ে ব্যাটসম্যানদেরই প্রাধান্য দেওয়ার ইঙ্গিত দিলেন দলের তরুণ ক্রিকেটার মুক্তার আলী। আর সে তালিকায় ইংলিশ ক্রিকেটার রবি বোপারার নামটাই শোনা যাচ্ছে সবার আগে। এবার প্রিমিয়ার লিগে অনেকটাই তারুণ্য নির্ভর দল করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নিজেদের প্রমাণের মঞ্চ রাঙাতে অধীর অপেক্ষায় মুক্তার আলী, জয়রাজ শেখরা। যদিও সোহাগ গাজী, আরাফাত সানি, শফিউল ইসলাম ও মার্শাল আইয়ুবের মতো অভিজ্ঞরাও আছেন, তবে আইকন ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদই দলের আস্থার সবচেয়ে বড় নাম। সাম্প্রতিক সময়ে তার দুর্দান্ত ফর্ম আর হার না মানা মানসিকতায় অনেকেই বাজি ধরছেন শেখ জামালের পক্ষে। প্রিমিয়ার লিগে গত 2 আসরে গাজী ট্যাঙ্ক ও প্রাইম ব্যাংককে শিরোপা জেতাতে রিয়াদ নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই। তবে ব্যাটিংটা ভাবাচ্ছে ধানমন্ডি ক্লাবটিকে। যদিও তাদের বিশ্বাস বিদেশি ক্রিকেটাররা এলেই সর্বেসর্বা হয়ে উঠবে শেখ জামাল শিবির। আর বিদেশি ক্রিকেটারদের মধ্যে ইংলিশ অলরাউন্ডার রবি বোপারার নামটাই শোনা যাচ্ছে সবার আগে। মিডল অর্ডারটা অনেক স্ট্রং আর বোলিং সাইডটা অনেক স্ট্রং। একটু ওপেনের দেখতে একটু প্রবলেম আছে, বাট আশা করা যায় আমাদের একটা ফরেনার আসবে, ওই জায়গাটা যদি চলে আসে আমার মনে হয় আমাদের টিম অনেক ফুল ব্যালেন্স। রবি বোপারার নাম শুনতেছিলাম, বাট এটা এখনো কনফার্ম না যে আসবে কিনা। বাট আমাদের ক্যাপ্টেন রিয়াদ ভাই বলতেছিল যে রবি বোপারার কথা বলতেছিল। এদিকে অনুজদের উদ্দেশ্যে সহজ অভিব্যক্তি মাহমুদুল্লাহ রিয়াদের। সহজাত স্বাভাবিক খেলাটা খেলো। রিয়াদ ভাই আমার বলছে যে জাস্ট আমার নিজের খেলাটা খেলতে, আমার উপরে কোনো প্রেশার নেই তেমন। আর উপরে সাইডে সিনিয়র ব্যাটসম্যানই তো আছে সব, কোনো মিঠু ভাই আছে, তারপরে রাসেল ভাই আছে, বিশ্বকাপে টানা 2 সেঞ্চুরির গল্প রচয়িতা রিয়াদের দায়িত্বশীলতার স্তুতি এখন দেশের ক্রিকেট পাড়ায়। গত 2 আসরের চ্যাম্পিয়ন অধিনায়ক এবার তরুণ সেনানীদের কি মন্ত্র শেখাচ্ছেন তা প্রমাণ হবে মাঠের খেলাতেই। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। 5 ম্যাচ পর হোঁচট খেল ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল লিস্টার সিটি। ঘরের মাঠে ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে শেষ মুহূর্তে 2 গোলে ড্র করেছে ক্লদিও রানিয়েরির দল। অন্যদিকে ইতালিয়ান সিরিয়াতে পালেরমোকে 4-0 গোলে বিধ্বস্ত করে শিরোপার আরও কাছে চলে গেছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস।
গেল সেপ্টেম্বরের পর ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে কোনো ম্যাচ হারেনি লিস্টার সিটি। সেই সঙ্গে ছিল শেষ 5 ম্যাচ জয়ের আত্মবিশ্বাস। তাই ওয়েস্ট হ্যামের বিপক্ষেও 3 পয়েন্ট নিয়ে ইতিহাস রচনার দিকে আরও একটু এগিয়ে যাওয়াই লক্ষ্য ছিল ক্লদিও রানিয়েরির দলের। অন্যদিকে শেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হারলেও লিস্টারের বিপক্ষে এদিন দেখা যায় ভিন্ন এক ওয়েস্ট হ্যামকে। যদিও ম্যাচের 18 মিনিটে মৌসুমে নিজের 21তম গোল করে স্বাগতিকদের উল্লাসে মাতান জেমি ভার্ডি। লিড পেলেও বল দখল কিংবা ম্যাচে আধিপত্য ছিল হ্যামার্সদের, কিন্তু গোলের দেখা পায়নি স্লাভেন বিলিচের দল। বিরতির পর বড়সড় ধাক্কা খায় লিস্টার। 56 মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জেমি ভার্ডি। 10 জনের দলের বিপক্ষে তখন আরও আক্রমণাত্মক ওয়েস্ট হ্যাম। ম্যাচ শেষ হবার 6 মিনিট আগে যেন লাইফলাইন পায় হ্যামার্সরা। 84 মিনিটে পাওয়া পেনাল্টি থেকে অ্যান্ডি ক্যারলের গোলে সমতায় ফেরে ওয়েস্ট হ্যাম। এর 2 মিনিট বাদেই অ্যারন ক্রিসওয়েল কিং পাওয়ার স্টেডিয়ামের নীল সমুদ্রকে স্তব্ধ করে দিয়ে লিড এনে দেন ওয়েস্ট হ্যামকে। শেষ বাঁশি বাজার অপেক্ষায় তখন হ্যামার্সরা, কিন্তু ম্যাচের যোগ করার সময় পেনাল্টি পায় লিস্টার। সেখান থেকে গোল করে ম্যাচে সমতা আনার সঙ্গে দলকে গুরুত্বপূর্ণ 1 পয়েন্ট এনে দেন লিস্টারের আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনার্দো উলোয়া। এই ড্র নিয়ে লিগের 34 ম্যাচ শেষে লিস্টারের সংগ্রহ 73 পয়েন্ট। অন্যদিকে ইতালিয়ান সিরিয়াতে টানা 5ম শিরোপার পথে আরও একটু এগিয়ে গেছে ইউভেন্টাস। নিজেদের মাঠে অপেক্ষাকৃত দুর্বল পালেরমোর বিপক্ষে 10 মিনিটে সামি খেদিরার গোলে লিড পায় স্বাগতিকরা। লিড দ্বিগুণের জন্য তুরিনের ওল্ড লেডিদের এরপর অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। 71 মিনিটে পল পগবা আবার উল্লাসে মাতান স্বাগতিকদের। এরপর 74 মিনিটে কুয়াদ্রাদো ও 89 মিনিটে সিমোনে পাদোইনের গোলে 4-0 ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। লা লিগার খবর। দুঃসময় পিছু ছাড়ছেই না বার্সেলোনার। লা লিগা টানা 3য় ম্যাচে হারল লিওনেল মেসির দল। ঘরের মাঠ নু ক্যাম্পে ভ্যালেন্সিয়ার কাছে 2-1 ব্যবধানে হেরেছে বার্সা। ফলে জমে উঠেছে লা লিগার শিরোপার লড়াই। গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে কাতালানরা। বার্সার সমান 76 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে হারের পর থেকেই ছন্দহীন বার্সা। তাই ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াতে মাঠে নামে মেসি নেইমাররা। ম্যাচের শুরু থেকে ভ্যালেন্সিয়াকে চেপে ধরে স্বাগতিকরা। তবে মেসি নেইমারদের আক্রমণ দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক দিয়েগো আলভেজ। উল্টো ম্যাচে 26 মিনিটে ইভান রাকিটিচের আত্মঘাতী গোলে লিড পায় লস্ট্রেলা। এরপর প্রথমার্ধের যোগ করার সময়ে সান্তিমিনার গোলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। যদিও 63 মিনিটে ক্যারিয়ারের 500তম গোল করে বার্সাকে ম্যাচে ফেরান লিওনেল মেসি। তবে নিজের মাইলফলক স্পর্শের রাতটাকে স্মরণীয় করে রাখতে পারেননি এই আর্জেন্টাইন ফুটবলার। শেষ দিকে গোল শোধের অনেক চেষ্টা করে ব্যর্থ হয় লুই এনরিকের দল। ফলে শেষ 5 ম্যাচে চতুর্থ হার নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। In the second half, looking to get ahead, and Leo Messi brought them back into the game. Barcelona had few other really clear-cut chances. This one perhaps the best from an out-and-out centre. এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বর্ষার আগেই সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। বছরের প্রথম 3 মাসে 35 জন আক্রান্ত। সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। প্রকৃত জ্ঞানার্জন নয়, কেবল চাকরির জন্য অসুস্থ প্রতিযোগিতায় সামিল শিক্ষার্থীরা। বাড়ছে আত্মকেন্দ্রিকতা। মূল্যবোধের দিকে নজর দেওয়ার তাগিদ শিক্ষাবিদদের। চট্টগ্রামের মিরসরাইয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় প্রধান 2 সন্দেহভাজন, গুলিতে নিহত। র্যাবের দাবি বন্দুকযুদ্ধ। লাইসেন্স নেয়া কড়াকড়ি না থাকায় দেশের স্বর্ণ ও রৌপ্য ব্যবসা খাতে শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। নেই বৈধ ব্যবসায়ীর সংখ্যা নিয়ে তথ্য, নজরে আনা হচ্ছে জানালো এনবিআর। এবং প্রচারণা আর জনসংযোগে মুখর বগুড়ার গাবতলীয় ধুনটের ইউপি নির্বাচন। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও ভোটাররা খুঁজছেন যোগ্য প্রার্থী। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রবিও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে চাইলে SMS করুন স্টার স্পেস SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরেই। সঙ্গে থাকুন সময়।